শুরু কথা ক্যানভাস। নমস্কার বন্ধুরা, আমার পুরুলিয়ার পক্ষ থেকে আমি মুদ্রিকা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করব আজকের অনুষ্ঠান কথার ক্যানভাস, কথায় কথায় আঁকা ছবি। এই বিশেষ পর্বে আমরা কথা বলবো এমন এক প্রাণীকে নিয়ে যাকে আমরা ভালোভাবে না জেনেই আতঙ্কিত হয়ে পড়ি এবং না বুঝেই মেরে ফেলি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কার নিয়ে কথা বলবো। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা আজ কথা বলবো সাপকে নিয়ে। আজ 16ই জুলাই, স্নেক ডে অর্থাৎ সর্প দিবস। এই দিনটি বিশ্বজুড়ে উদযাপন করা হয় স্নেক ডে হিসেবে। উদ্দেশ্য হলো মানুষকে সাপ সম্পর্কে সচেতন করা এবং বিভিন্ন প্রকারের ভয় বা আতঙ্ক দূর করে পরিবেশে তাদের গুরুত্ব তুলে ধরা। আমাদের পুরুলিয়া জেলাতেও বিভিন্ন ধরনের সাপ দেখা যায় এবং এদের নিয়ে রয়েছে নানা ধরনের আতঙ্ক। এই পর্বে আমরা সেই সব বিষয়ে আলোচনা করব এবং চেষ্টা করব বিভিন্ন ধরনের ভয় ও কুসংস্কার দূর করে বিজ্ঞানসম্মতভাবে কি করা উচিত এবং কি করা উচিত না। সেই উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি উমাশঙ্কর দাকে। পেশায় তিনি শিক্ষক হলেও দীর্ঘদিন ধরে সাপ সম্পর্কে চর্চা, পড়াশোনা ও অভিজ্ঞতা করেছেন তিনি। আজকেই তার মুখ থেকেই শুনে নেব বিভিন্ন ধরনের অভিজ্ঞতা তার। নমস্কার উমাশঙ্কর দা, আমার পুরুলিয়ার কথার ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমার পুরুলিয়াকে প্রথমে ধন্যবাদ জানাবো এই ধরনের অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য। উমাশঙ্কর দা, আমার খুব জানতে ইচ্ছে করছে সাপ সম্পর্কে আপনার এই পথ চলা কিভাবে শুরু হলো? শুরুটা বলতে হলে এরকমভাবে বলতে হয় যে আমাদের 2013-14 সালগুলোতে খুব সম্ভবত আমাদের বান্দোয়ানের লতাপাড়াতে একটা সাপের ঘটনা ঘটেছিল এবং সেখান থেকে সাপ সম্পর্কে প্রচুর কুসংস্কার আমি দেখেছি যে সমাজে এখনো রয়েছে। আর আমি যেহেতু কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করি, আমি একটি বিশেষ সায়েন্স অর্গানাইজেশনের সাথে কাজ করি, ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি। তো সেই থেকে আমি দেখলাম যে সাপ নিয়ে যদি মানুষকে সচেতন করতে হয় তাহলে সাপ নিয়ে জানাটা জরুরি। তারপর থেকে আমি সাপ নিয়ে প্রচুর পড়াশোনা শুরু করেছি, এখন কন্টিনিউ করে যাচ্ছি সাপ নিয়ে পড়াশোনা, এবং সেই সাথে সাথে সাপ রেস্কিউ করার কাজটাও করে থাকি। এবং তার সাথে যেটা করি সেটা হচ্ছে গ্রামে গ্রামে গিয়ে সাপ সম্পর্কে অ্যাওয়ারনেস ক্যাম্প করা। একেবারে গ্রামের দিকে যে গ্রামগুলোতে সচরাচর মানুষ প্রচুর কুসংস্কারে ভুগে, যেমন একদম প্রত্যন্ত গ্রামগুলোতে, সেগুলোতে আমি আমার ল্যাপটপ প্রজেক্টর একজনের কাছ থেকে নিয়েছি, সেই প্রজেক্টর নিয়ে যাই এবং গিয়ে সেই প্রজেক্টরের সাহায্যে মানুষদেরকে সাপ সম্পর্কে দেখায়, বোঝায় এবং কোনটা বিষধর সাপ কোনটা নির্বিষ সাপ, এভাবে মানুষদেরকে চেনায়। এবং আমি চেষ্টা করি যাতে করে সাপ সম্পর্কে যদি সঠিক ধারণা মানুষের মধ্যে থাকে তাহলে সাপ সম্পর্কে কুসংস্কারটা দূর করা যাবে এবং মানুষ এবং সাপের যে সহাবস্থানটা আজকের দিনে আজকের ডেটে অত্যন্ত জরুরি। পরিবেশের জন্য সাপ অত্যন্ত উপকারী প্রাণী এবং সাপকে বলা হয় ফার্মার্স ফ্রেন্ড, মানে কৃষকদের বন্ধু। আর বুঝতেই পারছেন কৃষকরা যদি না বাঁচে আমাদের কিন্তু সমাজ ব্যবস্থা এবং আমাদের সমস্ত বিষয়টাই অচল হয়ে যাবে। সুতরাং আমাদেরকে কৃষকদেরকে বাঁচাতে হলে, ফসল বাঁচাতে হলে আমাদের সব পরিবেশে সাপের দরকার। ঠিক এই তাগিদ থেকেই আমার পথ চলা শুরু। বাহ, খুব ভালো উদ্যোগ। উমাশঙ্কর দা, আপনার কাছ থেকে এটাও জানতে চাইবো পরিবেশে সাপের গুরুত্ব কতখানি? পরিবেশে সাপের মারাত্মক ভূমিকা আছে, ঠিক আছে। যেমন ধরো আমাদের পরিবেশে যে ইঁদুর যে কৃষিক্ষেত্রের মারাত্মক ক্ষতি করে, সেই ইঁদুরকে কন্ট্রোল করতে সাপের যে ভূমিকা, এটা প্রকৃতিতে আর কোনো কিছু নেই। ন্যাচারালি ইঁদুর নিয়ন্ত্রণের জন্য সাপ মারাত্মক রকমের ভূমিকা পালন করে। কৃষিক্ষেত্রে যদি ইঁদুর থাকে তাহলে কৃষকেরা কি করবে না, যে যা চাষে যে ফসল উৎপন্ন হয় তার অর্ধেক ফসল ইঁদুরে নষ্ট করে দেবে, মানে কৃষক পাবে অর্ধেক ফসল। আর এই ইঁদুরকে ধ্বংস করে সাপ, তার ফলে ম্যাক্সিমাম ফসলটা কৃষক বাড়িতে তুলতে পারে। আর যদি ইঁদুর থাকে, শুধু ইঁদুর ফসলই ধ্বংস করে না, ইঁদুর আরও অনেকগুলো রোগের জীবাণু বহন করে, প্রায় 40টারও বেশি রোগের জীবাণু ইঁদুর বহন করে। একসময় আপনার মনে থাকতে পারে যে প্লেগ মহামারীর রূপ ধারণ করেছিল, এবং এই যেমন আমাদের করোনার জন্য লকডাউন হয়েছিল তেমনি সারা বিশ্ব অচল হয়ে গেছিল প্লেগের জন্য। সেই প্লেগের জীবাণু বহন করে ইঁদুর। এই ইঁদুরকে যে কন্ট্রোল করে সে আমরা অবশ্যই তাকে ধরে নেব যে আমাদের পরিবেশের অত্যন্ত উপকারী একজন বন্ধু, এবং সাপকে বলা হয় কৃষকের বন্ধু, সেটা আমি প্রথমেই বলেছি। এছাড়াও সাপের আরও বেশ কয়েকটা উপকারিতা আছে, যেমন সাপের বিষের যে ওষুধ, সেই সাপের বিষের ওষুধ কিন্তু সাপের বিষ থেকেই তৈরি করা হয়। তাহলে সাপকে যদি আমরা শেষ করে দিই তাহলে কিন্তু সাপের বিষের ওষুধ তৈরি হবেন। এছাড়াও আরও কিছু মেডিসিনাল ভূমিকা আছে সাপের,
মেডিসিনাল ইম্পর্টেন্স। যেমন যদি দেখা যায় যে হার্টের বিভিন্ন রকমের ওষুধ কিন্তু সাপের বিষ থেকে তৈরি হয়, আবার কোবরাক্সিন যেটা ব্যথার ওষুধ সেটা কোবরার বিষ থেকে তৈরি হয়। আরও বিভিন্ন রকমের ট্রিটমেন্টের জন্য, যেমন ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য সাপের বিষের উপর গবেষণা চলছে। সুতরাং সব সামগ্রিক দিক থেকে যদি দেখা হয়, তাছাড়া বাস্তুতন্ত্রের সাপ একটি অত্যন্ত উপকারী প্রাণী, এবং বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল যদি আমরা দেখি, খাদ্য শৃঙ্খলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু সাপের অবস্থান। তাই পরিবেশে যদি সাপ না থাকে বা সাপকে যদি আমরা শেষ করে ফেলে, তাহলে কিন্তু আমাদের এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ঠিক তাই। আমরাও ছোট থেকে পড়েছি ফুড চেইনে যে সাপ আমাদের সত্যি পরিবেশে খুব গুরুত্ব ধরে। আচ্ছা উমাশঙ্কর দা, আমাদের সাপ সম্পর্কে কি কি ভুল ধারণা রয়েছে? সাপ সম্পর্কে প্রচুর ভুল ধারণা আমাদের এখনো জনমানসে রয়েছে, এমনকি শুধুমাত্র গ্রামাঞ্চলে নয়, শহরাঞ্চলের মানুষের মধ্যেও আমি সাপ সম্পর্কে প্রচুর ভুল ধারণা দেখেছি। তো বিষয়টা হলো যে ভুল ধারণাটা শুরু হলো কোথা থেকে, এইটা আমাদেরকে সবার আগে জানতে হবে। আমাদের যে বিভিন্ন রকমের মঙ্গল কাব্যগুলো আছে, যেমন মনসা মঙ্গল কাব্য এবং বিভিন্ন ধরনের পুরাণ, যেগুলোতে সাপ সম্পর্কে প্রচুর রকমের ভুল ধারণা এবং ভ্রান্ত ধারণা আছে, যেগুলো এতদিন ধরে জনমানসে চলে আসছে। আর এই ভুল ধারণাগুলো শুরু করে তারা হচ্ছে বেদে শ্রেণীর মানুষেরা, বেদে এবং ওঝারা। এরা গ্রামের দিকে এবং শহরাঞ্চলেও যখন সাপের খেলা দেখায়, তখন সাপুড়েরা তখন সাপ সম্পর্কে প্রচুর ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। যেমন ধরুন, একটা ভ্রান্ত ধারণা হচ্ছে যে সাপ দুধ কলা খায়, দুধ কলা দিয়ে সাপকে বশ করা যায়। আদপে দুধ কলা কোনোটি সাপের খাদ্য নয়, সাপ মাংসাশী প্রাণী। প্রথমত সাপ কলা খাই না, আর দ্বিতীয়ত হচ্ছে দুধ যদি আমরা সাপকে জোর করে খাওয়াই, সে সাপটি মারা যাবে, কারণ দুধ হজম করার মতো এনজাইম সাপের শরীরে ক্ষরণ হয় না। সুতরাং জোর করে দুধ খাওয়ালে সেটা তার কাছে অনেকটা বিষ খাওয়ানোর মতো। তাহলে এই ধরনের ভুল ধারণা। এবং দেখবেন যে সাপুড়েরা বিন বাজিয়ে সাপকে নাচায়। বিনের শব্দ কিন্তু সাপ শুনতে পায় না, শুধু বিনের শব্দ নয়, কোনো শব্দই সাপ শুনতে পায় না। শব্দ শোনার মতো কান, বাতাসে কম্পন শোনার মতো কান সাপের নেই, মানে সাপের কান নেই। সুতরাং এই যে কনসেপ্ট, ভুল ধারণা। এছাড়া আপনি দেখে থাকবেন যে রাত্রেবেলা আমরা গ্রামের দিকে সাপের নাম উচ্চারণ করি না, সাপকে আমরা লতা বলে ডাকি। এটাও কিন্তু একটা মারাত্মক ভুল ধারণা। আমরা লতা বলি, পাতা বলি, ডাল বলি, ফুল বলি, যাই বলি না কেন, সাপের তো কান নেই, সাপ শুনবে কি করে? এক। আর দুই হচ্ছে আমাদের কথা বোঝার মতো ক্ষমতা সাপের নেই। আমাদের পৃথিবীতে মানুষ, আমরা হোমোসেপিয়েন্স আসার অনেক আগেই সাপ পৃথিবীতে বিচরণ করছে। আমরা এসেছি মাত্র 3 লক্ষ বছর আগে পৃথিবীতে, আর সাপ 12.5 কোটি বছর আগে পৃথিবীতে এসেছে। সুতরাং আমাদের যে বিবর্তনে আমরা যে চরম পর্যায়ে আছে, সাপ কিন্তু সেই পর্যায়টি পায়নি। সুতরাং এই বিভিন্ন রকমের যে গোঁজাখুরিক যে গল্পগুলা, সেই গল্পগুলা জনমানসে এখনো মারাত্মকভাবে চলে আসছে। তার ফলেই সাপ সম্পর্কে ভুল ধারণা এখনো রয়েছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সাপ সম্পর্কে আরেকটা মারাত্মক ভুল ধারণা হচ্ছে যে ওঝার মন্ত্রের গুণে সাপের বিষ উঠে আবার নামে। সাপের বিষ ওইভাবে উঠে নামে না, মানে মন্ত্রে বিষ ওঠা নামা বা ওঝার কারিকুরিতে সাপকে বশ করা, মন্ত্র দিয়ে সাপকে বশ করা, এগুলো মারাত্মক রকমের ভুল ধারণা। আচ্ছা, সাপ দুধ কলা সত্যি খায় না? তাহলে আমরা যে ছোট থেকে এসব শুনে এসেছি যে সাপ নাকি দুধ কলা খায়, তাহলে এটা সত্যি ভুল ধারণা আমাদের? একদমই ভুল ধারণা। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন, বিন বাজালে আমরা দেখেছি সাপ দোলে, সেটা তাহলে কি করে হয় যদি সাপের কানই না থাকে? তো হ্যাঁ, আপনি গ্রামের দিকে এটা দেখে থাকবেন যে সাপুড়েরা সাপের খেলা দেখাচ্ছে, সাপুড়ে বিন বাজাচ্ছে এবং সেই বিনের তালে তালে সাপ দুলছে। এবং এমনকি এই বিষয়টা আপনি দেখে থাকবেন সিনেমাতে, এবং সেই সিনেমা থেকে এই বিষয়টা কিন্তু মানুষের মনে আরো বন্ধপূর্ণভাবে ঢুকে গেছে যে বিনের শব্দে সত্যি সাপ নাচে। কিন্তু গল্পটা হচ্ছে যে সাপ, আমি প্রথমে বললাম যে সাপ শুনতেই পায় না, সাপের কান নেই, তাহলে বিনের শব্দে সাপ নাচে কেন? আপনি দেখে থাকবেন যখন সাপুড়ে বিন বাজায়, তার সাথে ও দুটো কাজ করে, হয় ও তার হাঁটু, যে পায়ের যে হাঁটু, সে হাঁটু নাড়তে থাকে, অথবা বিন দোলাতে থাকে। সাপটি আসলে ওই হাঁটু নাড়া বা বিন দোলানো সেটাকে ওর কোনো শত্রু মনে করে, এবং ও সাপটার থট হয় যে ওটা দিয়ে আমাকে আঘাত করা হবে। সে ওই হাঁটু বা বিনকে ছবল মারার জন্য তাক করে এবং বারবার ছবল মারে। সেটা কিন্তু ওর নাচ নয় বা ওই ধরনের কোনো এক্সপ্রেশন নয়, সেটা হচ্ছে ওর ডিফেন্স মেকানিজম, যে এটা দিয়ে আমাকে আঘাত করা হবে, আমি একে ছবল মারবো। এটাকে ওরা সাপের নাচ বলে চালিয়ে দেয়। আপনারা দেখে থাকবেন যে সাপের একটা প্রতিশোধের গল্প বা বিনের
সুরে সাপকে ডেকে আনার যে গল্পটা দেখানো হয় এগুলো কিন্তু সিনেমাতেই হয়, মনে রাখবেন। এগুলো বাস্তবে সাপের ক্ষেত্রে কিন্তু এই ভুলটা যেন আমরা না করি। সিনেমাতে অনেক কিছু দেখানো হয় যেগুলো কিন্তু পুরোপুরি মন গড়া এবং কাল্পনিক গল্প। বাস্তবে সাপের না আছে বুদ্ধি, আমরা সে আমাদের মতো করে ভাবতে ভালোবাসি। আমরা মানুষ তো, আমরা যতটা আমরা উন্নত মস্তিষ্কের অধিকারী, আমরা ভাবি যে বোধহয় পৃথিবীর সমস্ত প্রাণী এরকম। বিষয়টা তেমনটা নয়। সাপের মস্তিষ্ক ততটা উন্নত নয়। এরা না প্রতিশোধের কথা ভাবতে পারে, না এরা কোনো বিনে শব্দে এসে কারো বিষ তুলতে পারে। আচ্ছা উমাশঙ্কর দা, আমাদের এলাকাতে কোন ধরনের সাপ বেশি দেখা যায় এবং ওদের চিনবো কিভাবে আমরা? মূলত আমাদের এলাকাতে যে সাপগুলো দেখা যায় সেগুলো বেশিরভাগ নির্বিষ সাপ। যেমন আমরা সচরাচর যে সাপগুলোর সাথে আমাদের সাক্ষাৎ হয় সেগুলো হচ্ছে হেলে বা হলহলিয়া সাপ। আমি আমাদের পুরুলিয়াতে যে নাম বলে সেই নামগুলো বলার চেষ্টা করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন হলহলিয়া সাপ, তারপরে চিতি সাপ যেটাকে আমরা অনেক সময় তিতি সাপ বলে থাকি। তারপরে বঙ্করাজ সাপটা পাওয়া যায়, কম করে পাওয়া যায়, যেটাকে আবার কানসুল সাপ বেতাছাড়া বলি ওটাকে, যেটা সচরাচর গাছে পাওয়া যায়। আবার পাওয়া যায় যদি একটু জঙ্গলের দিকে যায় তাহলে পাওয়া যায় লাউডোগা সাপ। লাউডোগা সাপের সাথে লাউডোগা সাপের আবার দুটো ভেরিয়েশন আছে, একটা সবুজ রঙের হয় আর একটা ব্রাউন ভাইন স্নেক বলে, সেটা দেখতে অনেকটা শুকনো কাঠের মতো রঙের হয়। আবার তার সাথে আছে পাটার সাপ বলি একটা সাপকে, সেটাও কিন্তু নির্বিষ সাপ। এই যতগুলো সাপের কথা বলছে এগুলো কিন্তু সবগুলোই নির্বিষ সাপ এবং আমাদের এলাকার সাপ। তারপরে ঢোর সাপ, ঢামনা সাপ যেগুলো তো সেগুলো তো আছেই কমন সাপ হিসাবে। পুয়ে সাপ যেটাকে আমরা তেলা সাপ বলি, এগুলো হচ্ছে আমাদের এলাকার মোটামুটি সাপ। বিষধর সাপের কথা যদি বলি আমাদের এলাকাতে, সেটা হচ্ছে গোখরো সাপ, চন্দ্রবোড়া সাপ এবং কালাস সাপ। কালাস সাপ আর ঘরচিতি সাপ দুটো সাপের মধ্যে আমাদের কিন্তু গুলিয়ে যায়, সেই বিষয়টা আমি বলবো। তো এই তিনটাই মূলত বিষধর সাপ। আরেকটা বিষধর সাপ আছে, সেটা হচ্ছে শাঁখামুটি বা রাজ সাপ বলি আমরা ওটাকে, ব্যান্ডেড থ্রেড সাপ। এইগুলো আমাদের এলাকার বিষধর সাপ। আর আমাদের এলাকাতে যতগুলো সাপ পাওয়া যায় সবগুলো নির্বিষ সাপ। আরেকটা সাপ পাওয়া যায়, সেটা হচ্ছে অজগর সাপ বা ময়াল সাপ, যেটা এখন গ্রামে গঞ্জে চলে আসছে। অ্যাকচুয়ালি সাপের যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রটা আমরা মানুষেরা মারাত্মকভাবে ডিস্টার্ব করে ফেলেছি। তার ফলে আমাদের আজকের দিনে সাপ মানুষের বাড়িতে চলে আসছে। না হলে সাপ কিন্তু মানুষের এত কাছাকাছি আসার কোনো গল্প নয়। এর দোষ কিন্তু আমাদেরকে নিতে হবে। আচ্ছা উমাশঙ্কর দা, এই যে এতগুলি সাপের বর্ণনা আপনি দিলেন, তো এর মধ্যে কোনটা বিষাক্ত আর কোনটা নির্বিষ এটা আমরা চিনবো কিভাবে? এবং বিষধর সাপ কি কি, কয় প্রকারের হয়? আমরা বিষধর সাপের নিয়ে আরেকটু কিছু জানতে চাই। প্রথমে আপনাকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে সাপ বিষাক্ত নয়, বিষাক্ত হয় না, সাপ হয় বিষধর। এই জায়গাটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। ভেনামাস এবং পয়জনাস এই দুটো আলাদা জিনিস। ভেনামাস হচ্ছে বা বিষধর হচ্ছে সেগুলা যাদের বিষ রক্তের সংস্পর্শে এলেই বিষক্রিয়াটা হয়। আর পয়জনাস হচ্ছে যাদের ত্বকের সংস্পর্শে বা আমরা চুলে টাচ করলে বা নাকের ঘ্রাণের সাহায্যে যদি আমাদের শরীরে যায় তাহলে বিষক্রিয়া হয়। যে জিনিসগুলার সেগুলোকে আমরা বলি বিষাক্ত। যেমন কিছু প্রজাতির ব্যাঙ আছে যাদেরকে আমরা বিষাক্ত বলতে পারি, কিছু অক্টোপাস আছে যাদেরকে আমরা বিষাক্ত বলতে পারি। সাপ কিন্তু বিষধর। সাপের বিষ একমাত্র রক্তে গেলেই তার বিষক্রিয়া দেখা যায়। আমি যদি সাপের বিষ হাতে নিই এবং হাতে যদি কোনো কাটা না থাকে, আমি সেই বিষটাকে ঘাঁটাঘাঁটি করতে পারি, আমার কোনো সমস্যা নেই। বলিলে আমাদের ভারতবর্ষে যে মূল বিষধর যে 4টা সাপ, সেই বিষধর 4টা সাপ যাদেরকে বিগ ফোর বলা হয়, যাদের কামড়ে বেশিরভাগ মৃত্যু হয়, তারা হচ্ছে, একটা হচ্ছে গোখরো, একটা হচ্ছে কালাজ, একটা হচ্ছে চন্দ্রবোড়া, আর একটা হচ্ছে ফুরসা বা সস্কেল ভাইপার, যেটা আমাদের এলাকাতে পাওয়া যায় না। আমাদের এলাকাতে পাওয়া যায় কালাজ পাওয়া যায়, গোখরো পাওয়া যায় এবং চন্দ্রবোড়া পাওয়া যায়। এই 3টে বিষধর সাপ আমাদের এলাকাতে পাওয়া যায়। আর একটা বিষধর সাপ পাওয়া যায়, সেটা হচ্ছে শাঁখামুটি বা রাজ সাপ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শাঁখামুটি বা রাজ সাপের বাইট রেকর্ড এখনো পর্যন্ত নেই। শাঁখামুটি বা রাজ সাপ বরং অনেক বেশি উপকারী সাপ। সে এইসব বিষধর সাপ যেমন কালাজ, গোখরো, চন্দ্রবোড়া এদেরকে খায় এবং আমাদের পরিবেশের সাপের যে সংখ্যা বৃদ্ধি সেটাকে নিয়ন্ত্রণে রাখে। সুতরাং আমাদের উচিত এই শাঁখামুটি সাপকে মারাত্মকভাবে সংরক্ষণ করা। আচ্ছা উমাশঙ্কর দা, আমাদের এখানে স্থানীয় লোকেরা মনে করে যে শাঁখামুটি ও রাজসাপের লেজে নাকি বিষ আছে, এটা কতখানি সত্যি? আমি বিভিন্ন জায়গাতে যখন প্রোগ্রাম করি বা সচেতনতামূলক, তখন এই কোশ্চেনটা প্রায় জায়গাতেই উঠে আসে যে শাঁখামুটি বা রাজ সাপের লেজে বিষ থাকে। মজার জিনিস হচ্ছে শুধু শাঁখামুটি নয়, পৃথিবীর কোনো সাপের লেজেই বিষ থাকে না।
শাঁখামুটি সাপেরও দুটো বিষ দাঁত আছে এবং তার বিষ গ্রন্থি আছে এবং সেও কামড়ে সাহায্যে বিষ প্রয়োগ করে। এটা হচ্ছে একটা মারাত্মক ভ্রান্ত ধারণা যে অ্যাকচুয়ালি শাঁখামুটি সাপের লেজটা ভোঁতা, সেই থেকে মনে হয় খুব সম্ভবত এই ভুল ধারণাটা আমাদের সমাজে প্রচলিত হয়ে আসছে। হ্যাঁ, আপনি বিষধর সাপের কথা বলছিলেন। বিষধর সাপ অ্যাকচুয়ালি আমাদের এলাকাতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গোখরো বা খরিস, যেটা আমরা সহজে চিনতে পারি। তার ফোনা থাকে, ফোনার পিছনে ইউ আকৃতির দাগ থাকে। এটাকে চেনা খুব একটা জটিল নয়, কারণ এটার সাথে আমরা খুবই পরিচিত। বেদের অবশ্য সাপুড়িয়ারা এটা দেখিয়েই তাদের উপার্জন করে। আমাদের চিনতে হবে যেগুলো, সেটা হচ্ছে চন্দ্রবোড়া আর কালাচ। চন্দ্রবোড়া সাপকে যদি আমরা দেখি, তার শরীরে ছোপ ছোপ চাঁদের মতো দাগ থাকে এবং শরীরের মেরুদণ্ড বরাবর সুন্দর একটা শিকল থাকে। এই সাপটাকে আমরা অনেক সময় অজগর এবং তুতুর সাপের সাথে গুলিয়ে ফেলি, কিন্তু যদি ভালোভাবে দেখেন চন্দ্রবোড়ার যে প্যাটার্ন, সেই প্যাটার্ন কিন্তু অজগর এবং তুতুরের প্যাটার্নের থেকে সম্পূর্ণ আলাদা। এবং চন্দ্রবোড়া সাপের একটি বিশেষত্ব আছে, যদি রেগে গেলে একটা শব্দ করে, যেটা অনেকটা প্রেসার কুকারের সিটির মতো শোনায়, বা হঠাৎ করে গাড়ি পাংচার হয়ে গেলে, হাওয়া বেরিয়ে গেলে যে আওয়াজটা হয়, সে আওয়াজটা চন্দ্রবোড়া রেগে গেলে করে এবং বারবার ছোবল মারে। এক জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার ছোবল মারতে থাকে। চন্দ্রবোড়া মারাত্মক রকমের ভয়ের এই কারণে যে চন্দ্রবোড়ার বিষ হচ্ছে হিমোটক্সিন টাইপের বিষ। এর বিষে আমাদের রক্তকণিকাগুলো ধ্বংস হয়ে যায়, ফলে রক্ত জমাট বাঁধার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা পুরো নষ্ট হয়ে যায়। একটা চন্দ্রবোড়া কামড়ের রোগীকে যদি আমরা অনেক লেট করে, দেরি করে হাসপাতালে নিয়ে যাই, তাহলে দেখা যায় যে সেই রোগীর দুটো কিডনি বিকল হয়ে গেছে। ঠিক আছে, তখন সেই রোগীকে শুধু কিডনিগুলো সারানোর জন্য আবার ডায়ালিসিসের দরকার হয় এবং এমনকি দেখা গেছে যে সারা জীবন ধরে সে কিডনির সমস্যায় ভুগতেও পারে। সুতরাং এই সাপটি সম্পর্কে আমাদের জানা এবং সচেতনতাটা অত্যন্ত জরুরি। চন্দ্রবোড়া সাপ আমরা সচরাচর দেখতে পাবো, যেহেতু রংটা অনেকটা মাটির মতো কালারের বা ব্রাউন কালারের, সুতরাং শুকনো খড় বা শুকনো ধানের আটি বা শুকনো জাতীয় শুকনো পাতা, এই সবের জায়গাতে চন্দ্রবোড়া থাকতে বেশি করে পছন্দ করে। কারণ এই সাপের ক্ষেত্রে বা প্রকৃতির অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ক্যামোফ্লেজ বলে একটা কথা আছে, যে তার শরীরের রঙকে ব্যবহার করে সে শিকার করে। তো চন্দ্রবোড়া শরীরের রং যেসব জিনিসের সাথে ম্যাচ করে, সে সচরাচর কি করে ওই সব জিনিসের সাথে নিজেকে লুকিয়ে সহজে শিকার ধরার সুযোগটা তৈরি করে নেয়। সুতরাং যখন আমরা চাষি ভাইদেরকে বলবো, যারা আপনারা মাঠে চাষ করেন, আপনারা যখন মাঠে একটু চাষ করবেন, সেই জায়গাটা লম্বা লাঠি দিয়ে একবার চারদিকটা নেড়ে দেখে নেবেন। চন্দ্রবোড়া থাকলে সে তার আওয়াজ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আওয়াজ করবে। এবং অন্ধকারে হাঁটার সময় অবশ্যই আপনারা টর্চ ব্যবহার করবেন এবং দেখে দেখে হাঁটবেন। কখনোই অন্ধকারে হাঁটার সময় মোবাইলের স্ক্রিনে যেন চোখ না থাকে, চোখ থাকবে রাস্তাতে। আর আরেকটা সাপ যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপ, সেটা হচ্ছে কালাচ সাপ। কালাচ সাপটা মারাত্মক গুরুত্বপূর্ণ এবং মজার জিনিস হচ্ছে যে কালাচ সাপের কামড়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়, কারণ এই সাপের কামড়টা আমরা বুঝতেই পারি না। কালাচ সাপ নিঃশব্দে বিছানাতে উঠে যায় রাত্রেবেলা। মানুষের শরীরের তাপমাত্রাটা, স্পর্শটা ওর কিন্তু খুবই প্রিয়। এই কারণে কালাচ সাপ বিছানাতে উঠে যায় এবং আমাদের শরীরের সাথে লম্বালম্বিভাবে স্পর্শ করে চুপচাপ শুয়ে থাকে। আমরা যদি ভুলবশত সেই সাপকে যখন আমরা পাশ ফিরতে গিয়ে তার উপরে চাপ দিই, তখন সে কামড় দিয়ে চলে যায়। মজার জিনিস হচ্ছে কালাচ সাপের বিষ দাঁত এতটাই ছোট যে সেই কামড়ে না থাকে কোনো দাগ এবং না হয় জ্বালা যন্ত্রণা। একটা পিঁপড়ে বা একটা মশা কামড়ালে যতটুকু জ্বালা যন্ত্রণা হয়, কালাচ সাপের কামড়ে ঠিক ততটুকুই জ্বালা যন্ত্রণা হয়। এবং অন্যান্য সাপের কামড়ের ক্ষেত্রে আমরা আমাদের যেমন বইয়ে যে লেখা আছে, অনেক ভ্রান্ত ধারণা এখনো কিন্তু বিজ্ঞানের বইও আমরা দেখতে পাই, যে সাপের কামড়ের ক্ষেত্রে দুটো দাগ দেখতে পাওয়া যায়, জায়গাটা ফুলে জ্বালা যন্ত্রণা হয়। কালাচ সাপের কামড়ের ক্ষেত্রে না দুটো দাগ থাকে, না ফুলে, না জ্বালা যন্ত্রণা হয়। সিমটমস আসতে শুরু করে যখন বিষের ক্রিয়া যখন শুরু হয়ে যায়, রোগী পেট ব্যথা দিয়ে শুরু হয়। হয়তো আপনি দেখে থাকবেন যে রাত্রিবেলা যদি বা সকালবেলা যদি কোনো পেট ব্যথার রোগী হাসপাতালে যায়, ডাক্তারবাবু প্রথমে তাকে জিজ্ঞাসা করে রাত্রে কোন জায়গাতে ঘুমিয়েছিল। ডাক্তারবাবুর একটা সন্দেহ থাকে যে কালাচের কামড় খেয়েছে কিনা, কারণ পেটে ব্যথা, রাত্রিবেলায় পেটে ব্যথা হচ্ছে কালাচের কামড়ের অন্যতম লক্ষণ। পেটে ব্যথা, ভমিটিং, অনেক সময় ডায়রিয়ার মতো পাতলা পায়খানা হতে পারে, মাথা ঘুরে পড়ে যায়, চোখে দেখতে পাচ্ছে না বা ডাবল ভিশন, দুটো দেখতে পাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, নাকি সুরে কথা বলছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কালাচ সাপের কামড়ের লক্ষণ।
এই লক্ষণগুলো আমাদেরকে জানতে হবে এবং সময় যত গড়িয়ে যাবে রোগী কিন্তু গলা প্যারালাইসিস হয়ে আসতে শুরু করে, তখন ও আর ঢোক গিলতে পারে না। স্বাভাবিক ভাবে যেভাবে আমরা ঢোক গিলি বা মুখের লালাটা গিলে নিই, সেই গিলার প্রসেসটা ওর বন্ধ হয়ে যায়, তখন মুখে লালা জমতে শুরু করে এবং মুখ দিয়ে লালা বেরিয়ে যায়, যেটাকে আমরা বলি মুখে ফেনা উঠছে। এগুলো কিন্তু ফেনা, এটা কিন্তু সাপের বিষ উঠে না, মুখ দিয়ে নিজের থুতুটাই বেরিয়ে আসে মুখের সামনের দিক থেকে। এইগুলো হচ্ছে কালার সাপের কামড়ের লক্ষণ। এবং আপনাদেরকে আর একটা বিষয় বলে রাখি, আমি কালার সাপ এবং ঘরচিতি সাপের পার্থক্যটা আপনাদেরকে একটু বলে রাখি এই প্রসঙ্গে। ঘরচিতি সম্পূর্ণ নির্বিষ সাপ, আর কালার সাপ হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বিষধর সাপ। খরিশ সাপের 15 মিলিগ্রাম বিষে একটা মানুষ মারা যায়, চন্দ্রবোড়া সাপের 42 মিলিগ্রাম বিষে একটা মানুষ মারা যায়, কিন্তু কালার সাপের মাত্র 1 মিলিগ্রাম বিষে একটা মানুষ মারা যায়। সুতরাং বুঝতে পারছেন কালার সাপ কতটা বিষধর, এর বিষের তীব্রতা কত বেশি। তাহলে কালার সাপ এবং ঘরচিতি সাপকে আমরা আলাদাভাবে চিনবো কি করে? দেখুন, ঘরচিতি সাপ সেটা হচ্ছে একেবারে কালো নাও হতে পারে, অনেক সময় একটু ব্রাউনিশ টাইপের হয়। আবার একটা ঘরচিতি আছে যেটাকে বেরেডল স্নেক বলে, সেটা একদম কালো হয়, কিন্তু এর যে কালোর উপরে যে সাদা রঙের যে চুড়িগুলা, সেগুলো ঘরচিতির ক্ষেত্রে অনেকটা চৌড়া হয় এবং মাথার পরেই চুড়িটা শুরু হয়। সাদা চুড়িটা মাথার পিছনে, মানে ঘাড়ের কাছ থেকে সাদা চুড়ি শুরু হয় এবং সেই চুড়ি পরপর শরীরে থাকে, এবং দেখবেন যে লেজের দিকে আর কোনো চুড়ি নেই, চুড়িগুলো প্রায় অদৃশ্য হয়ে গেছে। কালাচের ক্ষেত্রে ঠিক তার উল্টাটা, কালাচের কিন্তু ঘাড়ের কাছে কোনো চুড়ি নেই, কালাচের ঘাড়ের কাছে হয়তো পরপর একটা দুটো সাদা স্পট থাকে, তারপরে চুড়ি শুরু হয় ঘাড়ের অনেক পিছন থেকে, এবং সেই গোল গোল চুড়িগুলো একেবারে লেজের শেষ প্রান্ত পর্যন্ত থাকে। কোনো কোনো জায়গায় আবার চুড়িগুলো জোড়া জোড়া থাকে, চুড়িগুলো সরু হয়। এবং আপনারা দেখে থাকবেন দুটো সাপে, কালার সাপ কিন্তু অত্যন্ত শান্ত সাপ, ক্রেট প্রজাতির যে সাপগুলো হয় সেগুলো অত্যন্ত শান্ত সাপ হয়। এবং আপনি যদি কাছাকাছি যান, ওকে যদি এক সামান্য উত্তেজিত করেন, তখন ও শরীরটাকে গোল গোল করে মাথাটা তার ভিতরে ঢুকিয়ে দেয়, দেখে মনে হবে যেন সাপটি লজ্জা পাচ্ছে। ঘরচিতির ক্ষেত্রে কিন্তু এটা হয় না, ঘরচিতি বারবার আপনাকে ছোবল মারবে, ঘরচিতি খুব উগ্র স্বভাবের সাপ এবং কাছে গেলে বারবার ছোবল মারতে থাকে। কালার সাপের ক্ষেত্রে আরো একটা বৈশিষ্ট্য, যদি আপনারা আরো একটু কাছের থেকে দেখতে পারেন বা দূরের থেকে দেখলেও আপনি বুঝতে পারবেন, কালার সাপের মেরুদণ্ডের উপর যে স্কেলগুলো থাকে, মেরুদণ্ডের উপর যে আঁশটা থাকে, সেই আঁশটা বড় আঁশ হয়, মানে অন্যান্য আঁশের তুলনায় সেই আঁশের সাইজটা বড় হয় এবং 6 কোণ বিশিষ্ট আঁশ হয়, যেটা ঘরচিতির ক্ষেত্রে হয় না। মানে যখন আপনি কিছুই বুঝতে পারছেন না যে এটা কালাচ না ঘরচিতি, তখন কিন্তু আপনি দূরের থেকে ওই বিষয়টা লক্ষ্য করতে পারেন। এবং কালার সাপ যদি জিভ বার করে, বারবার জিভটা যখন বের করে, তখন সেটা গোলাপি রঙের জিভ, কালার সাপের জিভের কালার হয় গোলাপি। সাপ যদি স্বাচ্ছন্দ্য বোধ করে বারবার জিভ বের করবে, আপনি দূরের থেকে এটাও দেখেও কালার সাপ বুঝতে পারবেন। আর যদি বড় দেখেন, সাইজটা অনেক বড়, কালার সাপ যখন বড় হয়, পূর্ণবয়স্ক হয়, প্রায় 4 ফুট পর্যন্ত লম্বা হয়, 4-4.5 ফুট। ঘরচিতি সাপ কখনোই এত লম্বা হয় না। এটা এই সাধারণ বিষয়গুলো দেখলে আপনারা সহজে কালার সাপ এবং ঘরচিতি সাপের পার্থক্য করতে পারবেন। ঘরচিতি একেবারে নির্বিষ সাপ এবং কালাচ অত্যন্ত বিষধর সাপ। এই হলো ঘরচিতি এবং কালার সাপ। চন্দ্রবোড়া সাপের কথা তো বললাম, আমাদের এলাকাতে এগুলোই বিষধর সাপ মূলত। আর শাঁখামুটি সাপ বা রাজ সাপ, সেটা হচ্ছে হলুদ এবং সাদা রঙ, হলুদ এবং কালো রঙের ব্যান্ড পরপর চৌড়া চৌড়া ব্যান্ড থাকে রাজ সাপের, এবং মাথা শরীরের উপরের দিকটা ত্রিকোণ আকৃতি, মানে শরীরের উপরে পরিষ্কার একটা শিরা রয়েছে, পরিষ্কার মানে দেখো অত্যন্ত শক্ত হয় সাপটা। এটাও লাজুক স্বভাবের সাপ, এটাও ক্রেট প্রজাতির সাপ এবং লাজুক স্বভাবের সাপ। সচরাচর মুখ খুলতেই চায় না, এর উপর পা দিলেও আমি দেখেছি, পা দিলেও মুখ খুলতে চায় না, পালাতে চায়। সত্যি এই সাপগুলো অত্যন্ত বিষধর এবং সত্যি আমাদের প্রাণহানি হতেই পারে। এগুলোকে সত্যি আমাদের চিনে নেওয়া খুবই দরকার। একটু আমাদের বলুন, বাড়িতে সাপ দেখা গেলে আমাদের কি করা উচিত ও কি করা উচিত না? এই কয়েকদিন আগে আমি একটা বাড়িতে সাপ রেস্কিউ করলাম বান্দোয়ানে, সেটা ছিল দুধরাজ সাপ। এবং দুধরাজ সাপ বিষধর সাপ নয়, দুধরাজ সাপ বিষধর সাপ নয়, কিন্তু সে সাপটি শরীরকে এস আকৃতির মতো করে বারবার ছোবল মারে। তো সেই দেখেও হয়তো ওরা সাপটিকে চিনতে না পারার জন্য বিষধর বলে ভুল করে রেখেছিল। তো যদি এই ধরনের সাপ বাড়িতে ঢুকে যায়, তখন আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে যে প্রথমত শান্ত হয়ে থাকা। শান্ত হয়ে থাকলে আপনারা দেখবেন যে সাপ কিন্তু ঢুকে, আমাদের বাড়িতে মূলত সাপ ঢুকে তার খাবারের খোঁজে, ইঁদুরের খোঁজে বা ছোট যেগুলো ও খায় সেই সব প্রাণীর খোঁজে। তো যখন আমরা একটু শান্ত হয়ে থাকবো এবং একটা বড় লাঠি দিয়ে যদি আমরা পারি, লম্বা লাঠি দিয়ে সেই সাপের মাথাটিকে ঘুরিয়ে দেওয়ার দরজার দিকে,
হালকাভাবে মাথাটি ধরে, যার একটু সাহস আছে, সে যদি হালকাভাবে দরজার দিকে ঘুরিয়ে দেয় তাহলে সাপ নিজের থেকে দরজা দিয়ে বেরিয়ে যাবে। যদি এতটুকু সাহস না হয় তাহলে দরজা খুলে রেখে আমরা যদি ঘরে ঠান্ডা জল এক বোতল, আমরা যদি ঘরে ঠান্ডা জল রাখি, ফ্রিজের জল, সে ফ্রিজের জল যদি আমরা সাপের গায়ে ছিটিয়ে দিই তাহলে সাপ নিজের থেকে ঘর থেকে বেরিয়ে যাবে। এটাও যদি না হয়, তাহলে এতটুকু যদি সাহস না হয়, তখন কিন্তু আমাদের স্থানীয় রেস্কিউয়ারদেরকে জানাতে হবে বা বন দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে। এটা হচ্ছে বাড়িতে সাপ ঢুকলে, বাড়িতে যদি সাপ ঢুকে যায় তাহলে আমরা এই কাজগুলো করব। এখানে আমার একটা প্রশ্ন আছে। আমরা শুনেছি কার্বলিক অ্যাসিড দিলে সাপ চলে যায়, এটা নিয়ে আপনি কিছু বলতে পারবেন? এটা একেবারে ভুল ধারণা। শুধু কার্বলিক অ্যাসিড নয়, পৃথিবীতে স্নেক রিপেলেন্ট হিসাবে কোনো কেমিক্যাল আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। কোনো বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণ নেই যে কার্বলিক অ্যাসিড দ্বারা সাপকে তাড়ানো যায়। প্রথমত কার্বলিক অ্যাসিডের গন্ধ সাপ আইডেন্টিফাই করতে পারে না, এটা আমরা বারবার দেখেছি। সাপ যখন, আমি আগেও বলেছি, সাপ যখন পৃথিবীতে আসে তখন না ছিল কার্বলিক অ্যাসিড, না ছিল কিছু। সুতরাং এই গন্ধ আইডেন্টিফাই করার মতো মস্তিষ্ক ওর তৈরি হয়নি। সাপকে শুধু যদি আমরা ওর গায়ে কার্বলিক অ্যাসিড ছিটিয়ে দিই তাহলে সেই সাপটা মারা যায়। কার্বলিক অ্যাসিডের জ্বালা যন্ত্রণায় সাপটা মারা যায়, লাভের লাভ কিছুই হয় না। এমনকি বিভিন্ন যে কেমিক্যালগুলো আছে সেই কেমিক্যালগুলো দিলে হয়তো সাপের যে খাবার, যেমন ফিনাইল, ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলে সাপের যে খাবার সেগুলো আমাদের ঘরে কম আসে, ফলে সাপের আনাগোনাটা কমে যায়, এটা হতে পারে। কিন্তু কার্বলিক অ্যাসিডের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে একদম শূন্য। আরও একটা কথা বলে রাখি যে অনেকে সাপ যাতে বাড়িতে না ঢুকে সেই জন্য বিভিন্ন ধরনের গাছ বাড়িতে লাগিয়ে রাখে বা মাদলি তাবিজ নেই বিভিন্ন শেকড়ের। মনে রাখবেন এগুলো কিন্তু সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং ভ্রান্ত ধারণা। কোনো গাছের পার্টিকুলার কোনো গাছের গন্ধে সাপ আসবে না বা সাপকে আমরা তাড়াতে পারবো, এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণ নেই। অনেক এক্সপেরিমেন্ট এই বিষয়ে করা হয়েছে কিন্তু কোনো সত্যতা এর পাওয়া যায়নি। এটা আমাদের খেয়াল রাখা উচিত। না হলে কি হবে না, আমাদের বাড়িতে একটি ওই ধরনের গাছ বা কেউ বলে দিল এই ধরনের গাছ, বা সোশ্যাল মিডিয়া দেখে একটা কোনো গাছ লাগিয়ে দিলাম বা কার্বলিক অ্যাসিড ছিটিয়ে আমি মেঝেতে নিশ্চিন্তে ঘুমিয়ে আছি, দেখবেন ওই কালার সাপ আপনার সাথে শুয়ে আপনাকে কখন কামড় দিয়ে চলে গেছে বুঝতে পারবেন না। তো এই বিষয়টা আপনাদের জানা দরকার। হাসনুহানা, চন্দন গাছ, গন্ধরাজ, এই ধরনের বেশ কয়েকটি গাছ আছে যেগুলো শুনেছি বাড়িতে থাকলে নাকি সাপ বাড়িতে আসে। নিশ্চয়ই এই ধারণাটাও সত্যি নয়? একদমই নয়, এটাও একেবারে ভুল ধারণা। কিছু কিছু ঝোপ জাতীয় গাছ আছে যেমন হাসনুহানা, গন্ধরাজ, এইসব গাছগুলো ডালপালা এত নিচ থেকে মেলে দেয় যে সেই জায়গাটা একটু ঝোপের মতো হয়। সেই জায়গাগুলোতে সাপ ভালো থাকার জায়গা হিসাবে সাপ বেছে নিতে পারে, সেই জন্য সাপ এসে থাকতে পারে। কিন্তু এইদের এই ফুলের আকর্ষণে বা গাছের আকর্ষণে সাপ আসে তেমনটা নয়। তাহলে তো আমরা বলবো যে জঙ্গলে যতগুলো গাছ পাওয়া যায় সব গাছের আকর্ষণে সাপ আসে, কারণ জঙ্গলে প্রচুর সাপ থাকে। আর চন্দন গাছের কথাটা অনেক সময় বলা হয়, কিন্তু চন্দন গাছের যেহেতু ঘন হয় গাছটা, ছায়াটা শীতল, সেই জন্য অনেক সময় গ্রীষ্মকালে প্রচন্ড দাবদাহে কিছু সাপ এসে থাকতে পারে। সেটা যে কোনো গাছের ক্ষেত্রে হতে পারে। যেমন আমরা প্রায় দেখি যে বিভিন্ন গাছের ছায়াতে চন্দ্রবোড়া সাপকে, কারণ গাছের নিচে গাছের পাতা পড়ে থাকে, সেই পাতার নিচে চন্দ্রবোড়া থাকে, শুকনো পাতার নিচে চন্দ্রবোড়া থাকার একটা আদর্শ জায়গা। এমনকি যে ওই 100 স্কেল ভাইপারের কথা বললাম বা ফুরসা সাপ, এত ছোট সাপ এবং চন্দ্রবোড়া জাতীয় ভাইপার সাপ এবং মারাত্মক রকমের বিষধর, পিওর হিমোটক্সিক বিষ ধারণ করে এই সাপটি। সে কিন্তু অত্যন্ত ছোট এবং সুন্দর একটা শুকনো পাতার, মানে ছোট একটা কাঁঠাল পাতার ভিতরে সাপটা কিন্তু লুকিয়ে যেতে পারে, তার নিচে থাকতে পারে। সাপ কামড়ালে আমাদের কি করা উচিত এবং কি ধরনের সচেতনতা নেওয়া উচিত? সাপ কামড়ালে আমাদের প্রথম যেটা করতে হবে, চিকিৎসার ভাষায় এটাকে বলা হয় রাইট, যে ট্রিটমেন্ট প্রসিডিউরটা সেটা হচ্ছে রাইট। আর ফর রিএসুরেন্স বা রোগীকে আশ্বস্ত করা, তাকে সাহস যোগানো, এটা হচ্ছে প্রথম আমাদের কাজ। ফার্স্ট কাজ হচ্ছে এটা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কারণ রোগী যত নার্ভাস হবে তার ব্লাড সার্কুলেশন তত বেশি হবে এবং তত কিন্তু বেশি বিষ রক্তে মিশতে থাকবে। তাকে সাহস যোগাতে হবে। আপনি যেন তেন প্রকারের রোগীকে সাহস যোগান। পরের পার্ট আসছে আই ফর ইমোবিলাইজেশন, মানে হচ্ছে রোগীকে নড়াচড়া বন্ধ করে দেওয়া, একেবারে ইমোবিলাইজ করে দেওয়া। রোগী হাঁটতে পারছে কিন্তু আপনি ওকে হাঁটতে দেবেন না। রোগী ছটফট করছে, আপনি ওকে যতটা সম্ভব তাকে চুপচাপ রাখুন, শান্ত রাখুন। এমনও রোগীর কেস আমি শুনেছি যে যাকে গোখরো সাপে বা খড়ি সাপে কামড় দিয়েছে, সে সুস্থ আছে, সে হেঁটে হেঁটে হসপিটালে গেছে,
হসপিটালে গেছে, বেডে শুয়েছে, তাকে এবিএস দেওয়ার পরে তাকে সুস্থ করা যায়নি, কারণ ওই যে হাঁটা নড়াচড়ার ফলে ওর শরীরে মারাত্মক রকমভাবে বিষের প্রভাব শরীরে সমস্তই ছড়িয়ে গেছিল। সুতরাং ইমোবিলাইজেশনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। রোগীকে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গাতে তুলে নিয়ে যাব। রোগীকে অ্যাম্বুলেন্স থেকে বা বাইক থেকে যখন আমরা নামাবো, তখন কিন্তু রোগীকে আমরা তুলে নামাবো, স্ট্রেচারে করে রোগীকে নিয়ে যাব। এই বিষয়টা, রোগী হাঁটতে পারলেও আমরা রোগীকে আমরা হাঁটতে দেব না, এই বিষয়টা কিন্তু আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। পরের আসছে RI, হলো GH, মানে হচ্ছে গো টু হসপিটাল। পরের ধাপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, যত কম সময়ে পারবো আমরা রোগীকে হাসপাতাল নিয়ে যাব। এইখানে আপনাদেরকে একটা কথা বলি, রুল অফ 100 বলে সাপের কামড়ের ক্ষেত্রে একটা রুল আছে, রুল অফ 100 বলা হয়। সেটা হচ্ছে 100 সংখ্যার নিয়ম। নিয়মটা হচ্ছে এরকম যে সাপের কামড়ের 100 মিনিটের মধ্যে যদি 100 মিলিলিটার এভিএস বা সাপের কামড়ের ওষুধ, অ্যান্টিসেনেক ভেনাম সিরাম, যদি আমরা রোগীর শরীরে প্রবেশ করাতে পারি, তাহলে আমরা 100% নিশ্চিত যে রোগী বেঁচে যাবে। একে বলা হয় রুল অফ 100। তাহলে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সময়। এই সময়টাকে আমাকে গুরুত্ব দিয়ে আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওঝার কারিকুরি করে যদি আমি সময় নষ্ট করি, তাহলে কিন্তু আমি রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, মানে তার ভালো চাইছি না, তাকে আবার মন্দের দিকে নিয়ে যাচ্ছি। লাস্ট লেটার হচ্ছে টি দেওয়া হয়, টি ফর টেল দ্য ডক্টর ফর ট্রিটমেন্ট। ডাক্তারবাবুকে দ্রুত ডাকা হোক এবং ডাক্তারবাবুকে তার সিমটমসগুলো বলা হোক যে এই সিমটমস দেখা গেছে। এটা হচ্ছে সাপের কামড়ের জন্য আমাদের, বা আমরা যারা কিছুই জানি না তাদের করণীয়। সাপে কামড়ানো নিয়ে কিছু বহুল প্রচারিত ধারণা আমার মাথায় এসছে, যে তার মধ্যে হলো কামড়ানোর ঠিক একটু উপরে একটা বাঁধন দিতে হয়, অথবা শুনেছি যে মুখ দিয়ে সিনেমায় দেখে অনেকে রক্ত টেনে নেয়। এগুলোর ব্যাপারে যদি আপনি কিছু বলেন। এবং এটাও শুনেছি যে ব্লেড দিয়ে কেটে রক্তটা সেখান থেকে বের করে নেওয়া হয়। তো এই বিষয়ে আপনি একটু যদি আমাদের ধারণা একটু দেন। এটা একেবারে পুরনো ধারণা যে সাপে কাটলে বাঁধন দেওয়া। ইদানিং যেটা আধুনিক চিকিৎসা পদ্ধতি, সেটাতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সাপে কামড়ালে যেন কোনো রকমের বাঁধন দেওয়া না হয়। বাঁধন দিলে বরং উল্টো একটা ক্ষতি হতে পারে। ধরুন নির্বিষ সাপে কামড়েছে, বাঁধন দিয়ে দেওয়া হলো, সেই জায়গাটা বাঁধনের নিচের অংশটা ফুলে গেল, সেক্ষেত্রে ডাক্তারবাবুদের বুঝতে অসুবিধা হতে পারে যে আদপে কোন সাপের কামড়। ঠিক আছে, সুতরাং বাঁধন দেওয়াটা একেবারে অবৈজ্ঞানিক। আর যদি বাঁধন দিতে হয়, যে যদি মনে হয় যে বাঁধন দিলে রোগীর সাহস বাড়বে, সেই ক্ষেত্রে আমি ইমোবিলাইজেশনের গল্পটা আগে বলেছিলাম যে নড়াচড়া বন্ধ করা। নড়াচড়া বন্ধ হয় এই ধরনের বাঁধন দিতে হবে। এই ক্ষেত্রে আমি বলে থাকি যে আপনি মনে করুন যে অঙ্গে আপনার সাপে কেটেছে সেই অঙ্গটি ভেঙে গেছে, এর ভাঙা অঙ্গকে ঠিক যেমনভাবে বাঁধা হয়, যেমন ধরুন আমার পায়ে যদি কামড়েছে, তাহলে কি হলো, একটা লম্বা কাঠ দিয়ে সেই কাঠ সমেত পাটিকে বেঁধে দিলাম হালকা করে, তাহলে এক হচ্ছে পা নড়াচড়া বন্ধ হয়ে গেল, দুই হচ্ছে বাঁধন দেওয়ার জন্য যতটুকু মনোবলের দরকার সেটাও আমার পাওয়া গেল। এটা আমরা করতে পারি, কিন্তু কখনোই শক্ত করে একদম বাঁধন দিয়ে দিলাম, সেক্ষেত্রে চন্দ্রপোড়া কামড়ের ক্ষেত্রে যদি এই ধরনের শক্ত বাঁধন দেওয়া হয়, তাহলে চিকিৎসার দেরি হলে কি হয় না, ওই জায়গার টিস্যুগুলো পচে যায়, নেক্রোসিস বা ওই জায়গাটা পচে গিয়ে ওই জায়গাটা কেটে বাদ দিতে হতে পারে। তো এটা হচ্ছে বাঁধন দেওয়ার গল্প। আর যদি চিরে দিই, চন্দ্রপোড়া কামড়ের ক্ষেত্রে যদি চিরে দেওয়া হয়, চন্দ্রপোড়ার কামড়ের ক্ষেত্রে যেহেতু রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যায়, তার ফলে কি হয় না, অতিরিক্ত ব্লিডিং হয়ে অনেক সময় দেখা গেছে যে প্রচুর হারে রক্তক্ষরণ হয়ে রোগীর প্রাণ সংশয় হয়েছে। আর তৃতীয় যে গল্প যেটা বলা হলো যে সাপের কামড়ের ক্ষেত্রে চুষে রক্ত বার করা, যদি আমরা এই ভুলটা করে থাকি যে মুখ দিয়ে চুষে বিষ টানার চেষ্টা করি, যে চুষে টানতে যায় তার প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে যদি তার মুখের ভিতরে কোনো কাটা দাগ থাকে, কারণ তার বিষক্রিয়ার একটা ব্যাপার থাকতে পারে। দুই হচ্ছে সাপের বিষকে ওইভাবে টেনে বার করা যায় না, সাপের বিষ একবার রক্তে মিশলে আর কোনো উপায় নেই, বা কোনো ডিভাইস এখনো সায়েন্স আবিষ্কার করতে পারেনি যার সাহায্যে আমরা সাপের বিষটাকে তুলে বার করতে পারি বা তার তীব্রতা কমাতে পারি। সুতরাং এইসব করে রোগীর প্রাণ সংশয় এবং তার সাথে আরেকজনের প্রাণ সংশয় আমরা যেন না করি। আরো একটা বিষয় বলে দিই, আমার মনে পড়ে গেল যে অনেক সময় আমরা সাপে কামড়ানোর পর সেই সাপটি ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এটাও যেন করা না হয়। কারণ এটা করতে গিয়ে দেখা গেছে যে সাপকে ধরতে গিয়ে আবার একজন ছবল খাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে আবার সাপে কামড়ানোর পরে সেই সাপটাকে কামড়াতে যায়, ভাবে যে সাপটিকে কামড়ালে বোধহয় আমি বেঁচে যাবো, সেটাও হয় না, বরং সাপটিকে আবার কামড়াতে গেলে আবার ছবল খাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে হয়তো প্রথমবারে যদি সাপ ড্রাই বাইট করেছিল, মানে বিষহীন কামড় দিয়েছিল, পরের বারে কিন্তু আর বিষহীন কামড় দিচ্ছে না, সেবারে কিন্তু ওর বিষথলিতে যা বিষ আছে সমস্ত বিষ উজাড় করে দিবে ওই ব্যক্তিকে। সুতরাং এইগুলো অত্যন্ত ভুল ধারণা, যেগুলো এখনো কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের সমাজে
আমাদের চলে আসছে, এগুলোর থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা এই পর্বের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু এখানে এসে আমার একটা গল্প মনে পড়লো, সেটা হচ্ছে থুতুর সাপের নিয়ে। শুনেছি থুতুর সাপ নাকি মায়ের স্তন থেকে দুধ পান করেন। এই গল্পটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাইবো। গ্রামাঞ্চলে কিন্তু এই ধারণাটা মারাত্মকভাবে রয়েছে যে থুতুর সাপ মায়ের দুধ পান করে, এবং সেই সাথে এরকম ভাবে বলা হয় যে যখন মায়ের দুধ সাপটি পান করে তখন সাপের লেজটি সে বাচ্চাটির মুখে দিয়ে দেয়, যাতে করে বাচ্চাটি বুঝতে না পারে যে আমার মায়ের দুধ অন্য লোকে সাপটি খাচ্ছে। আবার বলা হয় যে অনেক সময় বলা হয় যে গোয়ালে গিয়ে থুতুর সাপ গায়ের বাঁট থেকেও দুধ চুষে খায়। এটা হচ্ছে অত্যন্ত ভুল ধারণা। আমি আগেও বলেছি যে দুধ সাপের খাদ্য নয়, দুধ সাপ হজম করতে পারে না, তাহলে দুধ সাপ খাবে কেন? প্রথম গল্প। দ্বিতীয় গল্প হচ্ছে সাপ কোনো কিছু চুষে খেতে পারে না। আমাদের যেমন ফ্ল্যাট জীব, চৌড়া জীব, সাপের কিন্তু সেরকম চৌড়া জীব নয়, সাপের চেরা জীব। তার ফলে হয় কি, আমরা যখন কোনো জিনিসকে চুষে খাই তখন কি করে, আমরা চৌড়া জীব দিয়ে মুখের ভিতরে একটা শূন্যস্থান তৈরি করি। ঠিক যেমন করে ইঞ্জেকশন সিরিঞ্জ দিয়ে আমরা ওষুধ চুষে নিই, মাঝের অংশে শূন্যস্থান তৈরি করে দিই, ওষুধ অটোমেটিক্যালি সেই জায়গাটাকে ভরাট করে। তেমনি আমরা যখন কোনো জিনিসকে চুষে খাই তখন আমরা জিভ দিয়ে মুখের ভিতরে একটা শূন্যস্থান তৈরি করি, আর সেই শূন্যস্থান আর যখন মায়ের বাঁটের উপরে মুখ রাখি আর শূন্যস্থানটা তৈরি করি, অটোমেটিক্যালি মায়ের বাঁট থেকে দুধ আমাদের মুখে চলে আসে। সাপের কিন্তু সেটা করার ক্ষমতা নেই। ওর যেহেতু চেরা জীব, সে ওই ধরনের কোনো শূন্যস্থান করতে পারে না, সুতরাং চুষে খাওয়ার ক্ষমতা সাপের নেই। আর তা বলে কি সাপ জল খায় না? জল অবশ্যই খায়। সাপ মুখ ডুবিয়ে জল খায়। সাপ যখন জল খায় তাকে মুখ ডুবিয়ে খেতে হয়, কারণ সাপের মুখটা হচ্ছে নালার মতো। কোনো যখন পাইপকে জলের ভিতর ডুবিয়ে দিই তখন যেমন জল অটোমেটিক্যালি পাইপের ভিতরে ঢুকে যায়, তেমনিভাবে সাপের মুখের মধ্যে জল ঢুকে যায়। কিন্তু চুষে খাওয়ার যে গল্পটা যেটা আমাদের প্রচলিত রয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ রকমের ভুল ধারণা এবং কাল্পনিক গল্পই। শেষ করার আগে আপনার কাছ থেকে কিছু সাপ উদ্ধার করার অভিজ্ঞতা আমরা শুনতে চাইবো। অবশ্যই এই কয়েকদিন আগেই সাপ উদ্ধার করলাম, মানে প্রায় দিনেই সাপ উদ্ধার করা হয়। প্রচুর সাপ উদ্ধার করেছে আমাদের এলাকাতে, সব রকমের সাপে মোটামুটি রেস্কিউ করেছে আমাদের এলাকাতে। যতগুলো সাপ পাওয়া যায়, অজগর থেকে শুরু করে সব বড় ছোট মিলিয়ে প্রচুর সাপ উদ্ধার করেছি। এবং সবথেকে মজার ব্যাপার হলো যে আমাদের এলাকাতে কিন্তু এখনো সাপ উদ্ধারকারী, স্নেক রেস্কিউয়ার বলে একটা যে শব্দ, এই শব্দটা কিন্তু পাবলিক ভালো করে বুঝে না। আমার বাড়ি হচ্ছে বান্দোয়ান এলাকাতে, ওই এলাকাতে যে স্নেক রেস্কিউয়ার হয়, মানে সাপ উদ্ধারকারী থাকতে পারে, এটা মানুষ অনেকটাই জানে না। তার ফলে কি হয় যে এক হচ্ছে প্রথমত ডাকতে ভয় পায়, আর দুই হচ্ছে যে সবাই ভাবে বোধহয় সাপ উদ্ধারকারীকে ডাকা অনেকটা টাকা পয়সার ব্যাপার থাকে। এখনো পর্যন্ত আমি সাপ উদ্ধার করার জন্য কোনো টাকা পয়সা নিই না। এক হচ্ছে তাগিদ একটা, যে সাপটিকে বাঁচাতে হবে এবং সাপকে বাঁচানোর প্রয়োজন আছে আমাদের পরিবেশের জন্য, এক। আর দুই হচ্ছে যে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা। অনেক জায়গাতে দেখেছি এরকম। আরও একটা বিষয় মজার জিনিস, যে একটা গ্রামে গেছি, সাপটা রেস্কিউ করেছে, রেস্কিউ করার পর গ্রামের লোক বলছে তাহলে আমাদের পয়সাটা দিয়ে যাও। আমি বলি কিসের পয়সা? তা হচ্ছে এই সাপটা নিয়ে তো তুমি অনেক টাকা রোজগার করবে, তাহলে আমাদের কিছু তো পাওনা থাকতেই পারে। দিয়ে ওদের সাথে হাসির বিনিময় ছাড়া আমার আর করার কিছু থাকে না। ঠিক আছে, ওরা জানি না যে সাপটা নিয়ে আসার পর আমি ওই সাপটার সাথে না ঘর করি, না কোথাও সাপটাকে করি, সাপটিকে সাথেই ওইখান থেকে বের করার পর সাথে নিয়ে গিয়ে ওর উপযুক্ত পরিবেশে, যেখানে সাপ থাকে স্বাচ্ছন্দ্যভাবে থাকে, যাতে করে সেই সাপ দ্বারা মানুষের ক্ষতি না হয় এবং মানুষও যাতে ওই সাপের ক্ষতি না করতে পারে, এরকম পরিবেশে তাকে সাথে রিলিজ করে দিই। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মূলত কাজ আর কি, সাপ নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে উমাশঙ্কর দা। আমাদের এই অনুষ্ঠানে আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন এবং অনেক জানা অজানা তথ্য আজকে আমরা জানতে পেরেছি সাপ সম্পর্কে। দর্শকদের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখি, আপনাদের তরফ থেকে যদি কিছু জানার প্রশ্ন থাকে তাহলে দয়া করে আমাদের নিচে কমেন্ট করে প্রশ্ন করুন। আমরা চেষ্টা করব আগামী দিনে সেটা নিয়ে আলোচনা করার। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার। আমার পুরুলিয়ার পক্ষ থেকে সামান্য উপহার আমরা তুলে দিচ্ছি উমাশঙ্কর দাকে। ধন্যবাদ। আপনাদের বলে রাখি, আমার পুরুলিয়া এই ধরনের অনেক প্রোগ্রাম করে থাকে। আপনারা অবশ্যই আমার পুরুলিয়ার পেজে
নজর রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে থাকবেন। আরও দেখা হবে, বিভিন্ন বিষয় নিয়ে দেখা হবে এই চ্যানেলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। কথা ক্যানভাস, কথা হলো শুরু, কথা ক্যানভাস।